যিনি মপ করবেন তার শাস্তি হওয়া উচিত। সেই কাকন দাসীর মতো আর সারা দেশের মানুষ যে কাজল দেখার মতো সুই তুললো, এদের কোনো দাম নাই। বদিউল মজুমদার বলছিলেন যে আমরা নাকি আগুন নিয়ে খেলছি, বিষয়টা কি আসলে আগুন নিয়ে খেলার মতো কিনার পাশাপাশি যাদেরকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, লুটপাটকারী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, এদেরকে ফিরিয়ে আনলে লাভটা কার হবে? মানে সেই তো আবারও সেই লুটপাটকারী হাতে চলে যাবে না। একটা জিনিস আমি বলি আপনাকে, আপনি যখন একটা মানে সমস্যায় পড়বেন, আপনি ওই সমস্যার সমাধানটা যদি আসলে সিনসিয়ারলি করেন, চেষ্টা করেন সিনসিয়ারলি, আপনি হয়তো পারবেন না, হয়তো হবে না কিছু, কিন্তু আপনার চেষ্টাটা কিন্তু প্রশংসিত হবে। মানুষ বলবেন এই লোকটা চেষ্টা করতেছে, পারতেছে না সেটা অন্য সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনি চেষ্টাই করছেন ভুলভাবে, তখন মানুষের সন্দেহটা বেড়ে যায়। আপনি ওই চেয়ারম্যানকে সরিয়ে নতুন একটা চেয়ারম্যানকে আনবেন, আনেন রে ভাই, আনেন। বাংলাদেশে গিয়ে এই লোক ছাড়া আর চেয়ারম্যান ছিল না, যার সঙ্গে এসএলএমের সম্পর্ক, যার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক, এরকম লোক ছাড়া আপনার কাছে আর লোক আপনি পান নাই খুঁজে। তাহলে তুলা রাশির লোক এনে পাটি চালান দিতেন, আর কি বলবো আমি কি কিছু যোগ্য দিতে পারি? আপনাদের এত জ্ঞান। এক মানে আপনার মুস্তাকুর রহমানকে এনে বানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কি কারণে কি যুক্তিতে কেউ জানে না, তারা বলেও না কিছু, বলার প্রয়োজনও মনে করে না কিছু। কেন মনে করবে না? আপনার কি জনগণের ভোটে আসেন নাই? তো জনগণের কাছে আপনি জবাবদিহি করবেন না? দেখেন আমি বলি আগুন দিয়ে যে বলতেছেন উনি, মানে আগুনের কিন্তু আবার রকম ভেদ আছে। দোজখের আগুনের নাকি 70 গুণ বেশি তাপ, এটা দোজখের আগুন না হলেও এই আগুনের তাপ অনেক বেশি। আমি আপনার একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি ব্যাংকিং সেক্টরে কি হয়। আগের গভর্নর আহসান এস মনসুর কেবলমাত্র তার ব্যক্তিগত রোষের কারণে সে 5টা ব্যাংকে একত্র করছে, পার্সোনাল কি ছিল তার এজেন্ডা ছিল। ওই নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে তার একটা ঝামেলা ছিল যখন সে ব্র্যাক ব্যাংকে ছিল, ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংকে সে করতে হবে দমাইতে। এক্সিম ব্যাংক তো ভাই একটা ভালো ব্যাংক ছিল, ওইটাকে খারাপ বানিয়ে অমুক বানিয়ে আপনি 5টা ব্যাংকে বানিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক বানাইছেন। 75 লাখ গ্রাহক এই 5টা ব্যাংকের, 75 লাখ গ্রাহক। তারা এখন ফে করে রাস্তায় ঘুরতেছে, তারা তাদের টাকা তুলতে পারে না, মুনাফা তুলতে পারে না, এবং বলা হচ্ছে যে 2025 সালে যে মুনাফা দিছে ওটা নাকি ব্যাক করবে, ব্যাপার ওটা নাকি ব্যাংক নিয়ে নিবে। পৃথিবীতে একটা মানুষ ব্যাংকের কাছে যায় কেন? যারা এক্সিম ব্যাংকে টাকা রাখছে তারা কি নজরুল ইসলাম মজুমদারকে চেনে নাকি? তারা কাউকে চেনে না, তারা চিনে গভর্নমেন্টকে, তারা চিনে রাষ্ট্রকে। রাষ্ট্র এই ব্যাংকগুলিকে অনুমতি দিচ্ছে। একই সঙ্গে তারা ব্যাংকের রেপুটেশনও দেখেন। রেপুটেশন তো পরে দেখে ভাই, ওটা ভালো বুঝেও না, গ্রামের লোক বুঝে না। তারা জানে যে এই গভর্নমেন্ট এই ব্যাংকটাকে অনুমতি দিচ্ছে। এর অর্থ হলো গভর্নমেন্ট তো অনেক ব্যাংকে রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক চাওয়া অনেক ব্যাংক অনুমতি দেয়। মানুষটা এত বুঝবে না, মানুষ বুঝবে যে আমি এই সরকারের উপর এই গভর্নমেন্ট আমাকে, তাহলে সে সরকারি ব্যাংকে যাবে। সরকার তো এই গভর্নমেন্ট কি করতেছে? এই লোকগুলির টাকা না, এই লোকগুলি পেইন না। এখানে আপনার মনে করেন 75 লাখ আর ওখানে কয়েক কোটি, সব মিলে কি হবে? আপনি সমস্ত গ্রাহকদেরকে খেপাই দিবেন? ওকে ওকে পারবে। যেই লোকটির আসলে এক সময় দলের পদপদবি ছিল, তিনি তো তার পদপদবি আর লুকাতে পারবেন না নিশ্চয়ই। আবার আপনি শুনছিলেন যে ডক্টর মজুমদার বলছিলেন যে ঘটে যেতে পারে মব, সেটা আইন শৃঙ্খলা রক্ষার বিষয়। এখন কি এই স্থানীয় সরকার নির্বাচন, তার আগে এটা বুঝতে চাইবো যে আপনি আসলে তথ্য উপদেষ্টার বক্তব্যকে আসলে কতটা গুরুত্ব দিয়ে দেখেন। পাশাপাশি এটাও যদি তিনি ব্যাখ্যা করছিলেন যে আসতেই পারে, এটা কি আস্তে আস্তে কি ডোর ওপেন হচ্ছে নাকি আসলে ডিটেক্ট করা হচ্ছে কে কে কে? এখানে ডিটেক্ট করা কিছু নাই, ডোর ওপেন হচ্ছে। এটা সরকারের পলিসি, এবং তথ্য উপদেষ্টার বক্তব্যকে আমি আজকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এই কারণে দিয়েছি, উনি কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, এবং উনি যেটা বলেছেন এটা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করে উনি একা একা বলে দিয়েছেন তা না, নিশ্চয়ই না। আর এই তথ্য উপদেষ্টাকে আমরা আগে থেকে চিনি। আওয়ামী লীগের ব্যাপারে ওনার কি মনোভাব, এটা নিয়ে আমার সঙ্গে ওনার বহুত বাহাস হয়েছে, মকসদে ওনার সঙ্গে আমার বহুত তর্ক হয়েছে, এবং তথ্য উপদেষ্টার মুখে তো উচ্চারিত হয়েছে যে উনি আওয়ামী লীগকে কোনো দলই মনে করেন না, আওয়ামী লীগকে উনি কোনো রাজনৈতিক দলই মনে করেন না। ওনার বিবেচনা আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী। এটা উনি আমার সঙ্গে তথ্য মানে উপদেষ্টা হওয়ার আগে আর কি, বিএনপি ক্ষমতায় আসার আগে উনি আমার সঙ্গে বাহাস করেছেন কিন্তু এটা নিয়ে। সেই লোক যখন বলতেছেন যে নির্দলীয় নির্বাচন করতেই পারেন, তখন বুঝতে হবে এটা ওনার কথা না, এটা ওনার পার্টির কথা, ওনার সরকারের কথা।
এটা বলতে আমি নিশ্চিত, এটা বলতে জাহিদুর রহমান সাহেবের হৃদয় ভেঙে গেছে। এটা উনি ওনার বিশ্বাস থেকে বলেন নাই, উনি ওনাদের আদেশ থেকে কথাটা বলছেন, আমি যতটুকু বুঝি। তার মানে এটা হলো সরকারের পলিসি, ওকে, এবং এই সরকারের পলিসিকে আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম করি। এটা আপনাকে করতে হবে। সরকার এই পলিসি কি জামায়াতকে চাপে রাখার জন্য? আমি আপনাকে বলি চাপ টাপ কিছুটা, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কেন? কেন আপনি নিষিদ্ধ করবেন? একটা বড় দল সে। আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ না, তা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাহলে তো আরো কম। তাহলে আওয়ামী লীগে যারা আছে তারা তো কোনো সমস্যা নাই। আচ্ছা, একজন লোক মনে করেন একটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তার নামে কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, সে কি বিয়ে করতে পারবে? হচ্ছে তো। সে কি কোনো বিয়ের দাওয়াত খাইতে পারবে? দুদিন আগে তো পত্রপত্রিকা নিউজ দেখলাম, দুদিন আগে পত্রপত্রিকা বিয়ের দাওয়াত খাইতে পারবে যে সম্ভবত সে কি জুম্মার নামাজ পড়তে যেতে পারবে? কথাগুলি খেয়াল করেন, পারবে। কেন পারবে? সে তো আওয়ামী লীগ। পারবে এই কারণে এইগুলি রাজনৈতিক কর্মকাণ্ড নয়। খেয়াল করেন, কিন্তু তার দল তো নিষিদ্ধ না। যদি দল নিষিদ্ধও হয়, দল নিষিদ্ধ, ছাত্রলীগের একজন লিডার, মানে তার দল নিষিদ্ধ, তার নামে কোনো মামলা নাই, সে কি ক্লাস করতে পারবে? সে কি পরীক্ষা দিতে পারবে? পারা উচিত। যখন আপনাদেরকে পরীক্ষা দিতে না দেন, তখন আপনি মব করেন, অন্যায় করেন। আপনি যিনি মব করবেন তার শাস্তি হওয়া উচিত। উনি তো পরীক্ষা দিতে গেছেন, উনি তো ছাত্রলীগের স্লোগান দিতে যাচ্ছেন না। বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। দল নিষিদ্ধ, দলের কর্মী তো কি করবে তারা? কারণ যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, অথবা ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী যে কি বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে পড়বে নাকি? তাহলে আপনি ভালো লাগছে তাদেরকে? অথবা তারা কি কর্পূর যে উইবা যাবে? তারা তো এই ভূখণ্ডেই থাকবে, নাকি তাদেরকে শিবিরে জয়েন করতে হবে? কোনটা? তো তারা থাকবে, তারা দলীয় কর্মকাণ্ড করবে না। তো যেহেতু এই নির্বাচনটা দলীয় নির্বাচন নয়, যদি তারা নেই, যেহেতু যে কথাটা জাহিদুর রহমান খুব স্পষ্ট করে ব্যাখ্যা করছেন, যে তারা যদি মানে দলীয় কর্মকাণ্ড না করেন নির্বাচনী প্রচারণার সময়, কোনো সমস্যা নাই, তারা আটকাতে পারবেন না। আর যদি করেন, তাহলে করার অপরাধে গ্রেপ্তার হবেন, নির্বাচন থেকে তারা আপনি বাদ দিবেন। কোন আইনে? আপনার আইনে রাখতে হবে। দেখেন, এই জিনিসগুলো আমরা বুঝি না, তারা বুঝি। সমস্যাটা কি জানেন? সমস্যাটা যারা বলে তারা কি বিশ্বাস করে? যদি এইটাই ঠিক হবে, তাহলে সুপ্রিম কোর্ট বারে আপনি 40 জনকে বাদ দিলেন কেন? চট্টগ্রামে কে হয়েছে? সুপ্রিম কোর্ট বারে আপনি 40 জন লোককে, তারা কাছে মনোনয়নপত্র বেচছেন, মনোনয়নপত্র তারা বিক্রি করছে, তার টাকা দিয়ে কিনছে মনোনয়নপত্র, সাবমিট করছে, তারপরে মনে হয়েছে যদি ফেল করে যায় অত ওরা বাদ। কি কারণে বাদ? যে এরা তো আওয়ামী লীগের সমর্থক, অতএব বাদ। কারা বাদ দিছে? জি, ওটাকে এইভাবে দেখার সুযোগ আছে নাকি? ওটা একটা ধরেন মানে আইনজীবী সমিতির নির্বাচন, আর এটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। না না, আইনজীবী সমিতি আওয়ামী লীগের কোনো নির্বাচন ছিল না, ওটা কোনো দলের নির্বাচন ছিল না। ওইটা তো আমাদের স্থানীয় সরকারের মতোই। তাই কিনা বলেন? ওনারা একটা যুক্তি দিচ্ছেন যে জুলাই আন্দোলনকারীরা নাকি তাদের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে এদেরকে বন্ধ করতে হবে। ভাই, জুলাই আন্দোলনকারী কারা? কে জুলাই আন্দোলনকারী? আমি জুলাই আন্দোলনকারী না? আমি জুলাই যোদ্ধা না? পুরা জুলাই মাসে আমি যা বলছি, পুরা জুলাই মাসে ছাত্রদের আন্দোলনের সময় আমি যা কথাবার্তা বলছি অন ইয়ারে, তার অর্ধেক আজকে এনসিপি যারা লিডার আছে সবাই মিলে যোগ করলে হবে না। আমি জুলাই যোদ্ধা না? এরা ওনাকে যে দেখছিলেন কাজল লেখার শুনছেন, গল্প শুনছেন না? সুজকুমার থাকে, সুজকুমারের সমস্ত সুচ কাজল লেখা তুলছে, সারা শরীরের মধ্যে সুই বিদ্যানো থাকে, সবগুলো তুলে চোখের দুইটা উঠায় না, না উঠে বলে কি আমি তো ক্লান্ত হয়ে গেছি, চেহারাটা এমন, আমি গোসলটা করে আসি নদীর পাড় থেকে, তারপরে আমি তুলবো চোখের দুইটা। যখন গোসল করতে যায় তখন সে কাকন দিয়ে একজনকে দাসীকে কিনে, তো দাসীর বলে তুমি ভেতরে যাও, আমি গোসল করে আসতেছি। দাসী যে চোখের দুইটা উঠায়, বলে কি হে রাজকুমার, তোমার আমি বাঁচাইছি, তুমি আমার বিয়ে করো। কারণ এরা হলো গিয়ে সেই কাকন দাসীর মতো। আর সারা দেশের মানুষ যে কাজল লেখার মতো সুই তুললো, এদের কোনো দাম নাই। এরা এইগুলো এগুলো ওই জিনিস, বুঝছেন? এগুলি কই লাভ নেই রে ভাই। এক সময় তো ধরেন এই আলোচনাটাই ছিল যে ধরেন মুক্তিযুদ্ধের পুরো স্টেক আওয়ামী লীগ হাতে নিয়ে বসেছিল, করছে বাটপারি করছে, ওই শাহবাগ আন্দোলন করছে আওয়ামী লীগ বাটপারি করে নাই। আওয়ামী লীগের এমপি কেউ যুদ্ধ করছে নাকি? 90% আওয়ামী লীগ
বেঁচে আসলো কলকাতায়, সেটাই তারা মাত বড় হয়ে গেছে, এখন কোথায় আছে? চিন্তাই হয়ে গেছে তারা, এখন কোথায় আছে? এখন আবার ওই কলকাতায় গেছে। পারভেজ করিম, আপনার বিশ্লেষণ। এটা নিয়ে আচ্ছা ধারে কাছে হবে ওনাদের দুজনের, এবং দেখুন কারণটা কি আছে। দেখুন আমাদের প্রথমে এখন কি এই স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনটা আছে, তারপর উপজেলা পরিষদ হবে, তো ধাপে ধাপে হবে। এখন এবং আমাদের যে যদি আমি শুধু ইউনিয়ন পরিষদ ধরি, 4581টা আছে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ইউনিয়ন পরিষদ এখানে, এবং ওটার মধ্যে যে আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে আপনার ওই চেয়ারম্যান, জেনারেল মেম্বার, রিজার্ভ এখানে মহিলাদের জন্য হচ্ছে প্রায় 59,000 উপরে, 59,500 উপরে, 553। এবং এটা কিন্তু আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের এটা হচ্ছে যে আমাদের একটা যে ভায়াবল যে আমি যে ডেমোক্রেটিক প্র্যাকটিস বলবো, যেখানে একটা গণতন্ত্রের এখানে হচ্ছে একটা প্রচার ও প্রসার, এবং এই চর্চাটাকে গণতান্ত্রিক চর্চার জন্য এটা হচ্ছে এটা লিটমাস টেস্ট। দেখুন বাংলাদেশ হচ্ছে অত্যন্ত পলিটিসাইজ সোসাইটি। আপনি প্রতীক পান না পান, ভালো মানুষ হবে একই ফ্যামিলির মধ্যে দেখা যায় একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, আর এখন তো আওয়ামী লীগ না, এখন জামাত করবে, ছোটদের হয়তো এনসিপি করবে, ওরা করবে। সবাই কিন্তু জানে যে সে কোন দলের সাথে তার হচ্ছে একটা লিঙ্কেজ আছে, এবং স্থানীয় দলের সাথে এখানে লিঙ্কেজ থাকলে একটু ভোটটা বেশি পাওয়া যায়, এটা একটা আন্দাজ করা যায়। আবার অবশ্য একই দলের মানে ক্ষমতাসীন দলের মাঝখানে আবার হচ্ছে রাইভাল গ্রুপ হয়। মোদ্দা কথা হচ্ছে এখন আওয়ামী লীগের কথা এটা আসি। আওয়ামী লীগের উপরে আপনাদের কি আছে একটা, এটা হচ্ছে এক ধরনের ওদের হচ্ছে লেজিসলেটিভ ব্যান তো না, এটাকে বলা হয় কি এক্সিকিউটিভ ব্যান। এক্সিকিউটিভ ব্যান দিয়ে আপনার যে এখানে আওয়ামী লীগে আপনি ধরে রাখেন ট্রেডিশনাল ভোট বেস 20 থেকে 25%, আমি আরো বেশি আমি কমিয়ে বললাম যে জুলাই আগস্ট 2024 সালের পর। এখন আওয়ামী লীগের যে আপনি এখানে এটা করছেন এককালে, যে এখানে পলিটিক্যালি যেখানে একটা ব্যান বা এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যান করছে, এটা দুই দল বিএনপি এবং জামাত, অবভিয়াসলি তারা এটা একটা বেনিফিশিয়ারি ওয়ান ওয়ে অর দ্য আদার। এবং এটাও সত্য কথা আওয়ামী লীগ ওয়াজ অন দ্য রং সাইড অফ হিস্ট্রি। কেন 2024 সালে এখানে যে জুনের তো এখানে শেষ পর্যন্ত এটা ছিল মানে অন্যায়ের এখানে হচ্ছে ঘড়িটা এতই ভরে গেছিল যে মানুষ এখানে তখন আর কোনো উপায় ছিল না, মানুষের পিঠ দেওয়ালে লেগে গেছিল। কিন্তু 16 বছর ধরে হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছে বা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা করেছে তাদের নিয়ে তো এখানে মামলা, কোর্টে তো মামলা আছে এখানে, তো তারা হচ্ছে দে আর বার্ড ফ্রম এখানে হচ্ছে টেকিং পার্ট ইন ইলেকশনস। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্টের। আপনি তাহলে তো জামাতকেও তো এককালে ব্যান করা হয়েছিল, জামাত তো এখনকার হচ্ছে যে এখন অপোজিশন লিডার। তো আপনি এখানে আপনি ইভেনচুয়াল টেস্ট অফ দ্য প্রুডিং হচ্ছে ইলেকশনে জনগণের হ্যাঁ বা না, জনগণ কাকে গ্রহণ করলো না প্রত্যাখ্যান করলো, এইভাবে আপনি একটা দলকে আপনি যদি ব্যান করেই থাকেন তাহলে ইভেনচুয়ালি যদি হবে যে সরকার বা বিরোধী দল ওরা যদি ফাংশন না করতে পারে, ডেলিভার না করতে পারে, কাদানা ছোড়াছড়ি করতে পারে, আওয়ামী লীগের প্রতি আবার হচ্ছে এক ধরনের সফট কর্নার আসবে। এটা হচ্ছে তো কমন সেন্স, এটার জন্য এত কিছু চিন্তা করতে। কিন্তু আমিও বলবো আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যেও আমি বলবো বা ওদের যেখানে যে ওদের যারা সমর্থক তাদের মধ্যে এক ধরনের একটা অনুধাবন হওয়া উচিত যে এই 16 বছর কেন সাধারণ মানুষ কেন সরকার থেকে মুখ ঘুরিয়ে নিল। এত তথাকথিত উন্নয়ন হওয়া সত্ত্বেও এই যে গুম খুন হত্যা এটা তো হয়েছে, এটাও তো সত্যি কথা। এখন হবেটা কি, এখন আওয়ামী লীগের রিহ্যাবিলিটেশনটা নিয়ে দুই দল পলিটিক্স খেলবে, জামাতও পলিটিক্স খেলবে, বিএনপিও পলিটিক্স খেলবে, এবং আওয়ামী লীগ আস্তে আস্তে এখানে হচ্ছে যদি এই ইউনিয়ন পরিষদে না হয় উপজেলা পরিষদে একের পর এক এখানে হচ্ছে ওরা এটা করতে হবে, এবং ইভেনচুয়ালি এটা ওয়ান ফর্ম অফ দ্য আদার আসবে। কিন্তু আমাদের প্রশ্ন হবে যে এই ইলেকশনটা, এই নির্বাচনগুলো যদি আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়, এবং আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো হচ্ছে মার্কড বাই ভায়োলেন্স, সহিংসতা হয়, তো এইটা হচ্ছে সরকারের জন্য যে এখানে হচ্ছে যে এটা লিটমাস টেস্ট, এটা বলবে সরকার কিভাবে আইন শৃঙ্খলা রাখতে হবে। কিন্তু এটা শুধু মবের কথা যেহেতু বলছে, এই বিগত আমি ইউনুস সরকারের আমলে মবের ব্যাপারে সমালোচনা করেছি, তো এইবারও বলতে হবে এই বিগত 3 মাসে এখানে ডিএমপির এখানে তথ্য অনুযায়ী 3 মাসে কিন্তু এখানে হচ্ছে মবের ভায়োলেন্স সবচেয়ে বেশি বেড়েছে। তো আইন শৃঙ্খলার উপর সরকারের গ্রিপ নেওয়াটা অত্যন্ত জরুরি। জি, আমি বরং এই জায়গা থেকে ডক্টর মজুমদারের কাছে যেতে চাই। ডক্টর মজুমদার, আপনি নিশ্চয়ই মাসুদ কামাল এবং পারভেজ করিম আব্বাসের বক্তব্য শুনছিলেন। এখন বলা হচ্ছে ধরেন আওয়ামী লীগকে ঘিরে বিএনপি জামাত এক ধরনের রাজনৈতিক বিষয় আসতেই পারে। এখন ধরেন অনেকেই বলার চেষ্টা করবে যে বিএনপি আসলে ডোর ওপেন করছে কিনা। পক্ষান্তরে জামাত এবং এনসিপির বক্তব্য অনেক ক্ষেত্রে আপনি শুনেছেন যে আসলে এক ধরনের পুনর্বাসনের দিকে যাচ্ছে বিএনপির বিষয়টি।
এখন এই বিষয়টিকে ঘিরে আসলে কোনো ধরনের ত্রিমুখী সংঘাতের মানে সংশয় দেখেন কিনা এক, আর নির্বাহী আদেশ দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আসলে কতটা কার্যকর হয়, ফলে এই নির্বাচনটাকে কি করে এই সহিংসতা মুক্ত রাখা যায়? এখন আমাদের দীর্ঘমেয়াদী আমাদের সমাধানের কথা চিন্তা করতে হবে। আমরা একটা বিভক্ত জাতি, চরমভাবে বিভক্ত জাতি। আমরা ওই যে আমার মনে হয় মাঝে মাঝে উই আর এ নেশন অফ এনিমিস, এভরিবডি ইজ এনিমি। এবং এই একটা বিভক্ত জাতি, চরমভাবে বিভক্ত জাতি বা পোলারাইজ, যেভাবে চরমভাবে পোলারাইজড, এই অবস্থার থেকে যদি উত্তরণ ঘটাইতে না পারি আমরা কিন্তু বেশি দূর অগ্রসর পারবো না। বিভক্ত জাতি কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারে না। এবং আমাদের এই বিভক্তি যদি আমরা ওই যে দূর করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে শেখ হাসিনার আমাদের যে ভায়োলেন্স হয়েছে ওই আবারও ভায়োলেন্স করতে হবে। ভায়োলেন্স দুই রকমের হয়, একরকম হয় ফিজিক্যাল ভায়োলেন্স, তারপরে এই যে মবটব এগুলো, আরেকটা হলো ওই যে মানসিক ভায়োলেন্স, ওই যে গালিগালাজ থেকে শুরু করে যেখানে কোনো রকম কথা বলা যায় না, যুক্তিতর্ক ডায়ালগ করা যায় না, এবং যেখানে সমাধানে পৌঁছা যায় না। তাই আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। উইল হ্যাভ টু কাম টুগেদার। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, যারা খুন খারাপি করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আর যারা খুন খারাপি করে নাই, যারা অন্যায় করে নাই, আমাদের এই যে সেই আমার মনে হয় বিএনপিও বলছে রেইনবো নেশন। তারপরে আমাদের অনেকেই বলছে যে আমাদের সাউথ আফ্রিকার মতো আমরা ওই ধরনের একটা প্রচেষ্টা চালানো দরকার, যে যার মাধ্যমে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেছে, কিন্তু সামথিং লাইক দিস আমাদের দেশে অবশ্য ওই যে ডেসমন্ড তুতুর মতো সেরকম ব্যক্তিত্ব নেই, কিন্তু আমাদের এই বিভক্তি দূর করতে হবে। আর এই যে পোলারাইজেশনের আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গে কিন্তু নির্বাচন হয় না, পশ্চিমবঙ্গে যুদ্ধ হয়। এবং বিভক্তিটা এত চরম আকার ধারণ করেছে, ঘরে ঘরে বিভক্তি, পাড়ায় পাড়ায় বিভক্তি, গ্রামে গ্রামে বিভক্তি, এবং এর পরিণতি কিন্তু মঙ্গলকর নয়। তাই আমাদেরকে ওই যে কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছতে হবে, কতগুলো বিষয়ে ঐক্যমত্য পৌঁছে আমরা কিন্তু ওই যে একটা বিভক্তি দূর করতে হবে আমাদের মধ্যে, এবং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। জি, বদিউল আজম মজুমদার, আপনার কথা ক্লিয়ার। আপনি বলছিলেন যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে, কিন্তু যারা খুন খারাপি করেনি তারা কোথায় আসবে, তারা কোথায় যাবে? তারাও তো এক ধরনের রাজনীতি করে অভ্যস্ত। তারা কি সেই পুরনো নেতৃত্বে আওয়ামী লীগে যাবে, নাকি পরিশোধিত আওয়ামী লীগের মধ্যে আসবে? আর যদি সে পরিশোধিত আওয়ামী লীগটা আসে, সে পরিশোধিত আওয়ামী লীগটা আসবে কিভাবে? এখন এটা মূলত বলটা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বের কোর্টে। তারা কিভাবে খেলবে ওই বলটা তার উপর নির্ভর করবে। তারা যদি যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তারা যদি নেতৃত্ব ছেড়ে না দিতে চায় তাহলে কিন্তু ওই যে দলের পক্ষে দাঁড়ানো দুরূহ হবে। তো এই বলটা তাদের কোর্টে। কিন্তু আমি যে কথা বলছি, আমরা জাতিকে একত্রিত করার চেষ্টা করা দরকার, কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছা দরকার, এবং যেগুলো নিয়ে আমরা অহেতুক বিতর্ক করব না, যেগুলো নিয়ে আমরা অহেতুক এই যে দ্বন্দ্ব হানাহানিতে লিপ্ত হব না, এটা যত দ্রুত আমরা করতে পারি ততই আমাদের জন্য মঙ্গলকর হবে। আমি আশা করেছিলাম যে আমাদের নূতন সরকার, নির্বাচিত সরকার কিছু উদ্যোগ দেবে, যার মাধ্যমে আমরা এই যে অপরাধীদেরকে শাস্তি দিয়ে, কিন্তু আমরা একটা এই যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মতো এরকম একটা কিছু করে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ করার, কতগুলো সুনির্দিষ্ট ক্ষেত্রে, সুস্পষ্ট ক্ষেত্রে ঐক্যবদ্ধ করার আমরা চেষ্টা করব, এবং চেষ্টা করা দরকার আমাদের জাতির ভবিষ্যতের সাথে, আমাদের ভবিষ্যৎ। মানে 1/11-এর সময় তো ডক্টর মজুমদার ট্রুথ কমিশনের আসলে কোনো খুব ফলদায়ক কিছু হয়েছিল বলে আমার তো জানা নেই। মানে ট্রুথ কমিশন, এই ধরনের কমিশন করে খুব কোনো লাভ হয়েছিল 1/11-এ? কিন্তু এরকম কিছু হয়নি না, তখন কিন্তু এরকম কিছু হয়নি আমাদের দেশে। এরকম ট্রুথ কমিশনের মতো ওই যে একটা চেষ্টা হয়েছে কেউ ওই যে ঘোষণা দিয়ে, কিন্তু ওই ধরনের যেই ধরনের ওই যে যেমন ইয়েতে সাউথ আফ্রিকাতে ডেসমন্ড তুতুর মতো ব্যক্তি, কিংবা এমন একটা কাঠামো আমাদের এখন না, আমি একটা কথা বলি আপনাকে। দেখেন, কেউ একজন অপরাধ করলো,
এখন তার শাস্তিটা কি সে কোন দল করে তার বিবেচনায় হবে, নাকি তার কৃতকর্মের বিবেচনায় হবে? কৃতকর্মের বিবেচনা। হিয়ার ইজ দ্য পয়েন্ট। আপনি এই পয়েন্টটাকে মাথায় রাখেন, তাহলে হবে, আর কিছু লাগে না রে ভাই। আমাদের এখানে সবকিছুতেই ধরেন, আগে যদি আওয়ামী লীগ আমলে ওই যে ছাত্রলীগের একজন লিডার যদি কোনো অন্যায় করতো, তার তো বিচার হতো না। এখন যদি ছাত্র দলের একজন অন্যায় করে, তার বিচার হবে কি হবে না, তার উপর নির্ভর করবে এই সরকার আসলে কি চায় সেটা বুঝতে পারা। থানায় আগে ছাত্রলীগের লোক গেলেই পাইতেন আপনি, ছাত্রলীগ না যুবলীগ না স্বেচ্ছাসেবক লীগ। এখন আপনি বাংলাদেশের যে কোনো থানায় যান, পাবেন এই যুব দল, ছাত্র দল অথবা স্বেচ্ছাসেবক দল। কেন পাবেন? তাদের কি কাজ? কামটা কি? এখন ওখানে যে কাজটা, এটা যতক্ষণ আপনি করতে দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন এটাই চলবে। ততক্ষণ পর্যন্ত দলীয় বিবেচনা দেখেন, দলীয় বিরোধ কত হইতে পারে। নেলসন ম্যান্ডেলার মতো তার হইতে পারে না ভাই। তারে যে 24 বছর জেলে রাখছে, যে ডিক্লার, উনি প্রেসিডেন্টের ডিক্লার ভাইস প্রেসিডেন্ট বানাইছে। এখানে হলো জাতিকে ঐক্যবদ্ধ করা। আমাদের এই ঐক্যবদ্ধ করার চান্স, অপরচুনিটি আমরা লস করছি। বঙ্গবন্ধু লস করছে, উনি ছিল পুরো জাতির নেতা, আইসা দিয়ে হয়ে গেছে আওয়ামী লীগের নেতা। ইউনূস সাহেব লস করছে, ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসলো, পুরো জাতি তার সঙ্গে ছিল, সে পুরো জাতিকে চায় নাই। এখন সে কতগুলি চ্যাংরা, কতগুলি ধর্মান্ধকে চাইছে। এখন এই সরকারের দিকে তাকিয়ে থাকার এই সময় আছে। সরকারের একটা চান্স আছে, জি, কারণ এই সরকার তারেক রহমান কিন্তু আওয়ামী লীগের ভোট পাইছে, আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু জি। এখন সরকার কিভাবে হ্যান্ডেল করবে তার উপর নির্ভর। অসংখ্য ধন্যবাদ।